12,000 টাকার জন্য বান্ধবীর সাথে বাজে ধরে অচেনা আইডিতে নিজের একটা হটবেল ছবি পাঠালাম। ছবির নিচে লিখে দিলাম, আজ রাতে তোমার সাথে T20 ম্যাচ খেলতে চাই। মেসেজ পাঠিয়ে বিছানার ওপর পা তুলে বসে ফোনটা নাচাতে নাচাতে বান্ধবীর দিকে তাকালাম। ও পাশে দাঁড়িয়ে থাকে ফাতিহা। রাইসা আর তানহিয়ার মুখে রক্ত যেন এক পলকে চুষে নিয়েছে কেউ। মেঘলা ঠোঁটের কোণে একটা বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে হাতটা বাড়িয়ে দিল। বাজেট জেতা 12,000 টাকা দে, জলদি দে। মেঘলা যা বলে তা করে দেখায়। ফাতিহা এবার আমতা আমতা করে শুকনো ডুব গিলে মিনমিনিয়ে বলল, আসলে মেঘু, আমাদের কাছে এই মুহূর্তে এত টাকা নেই রে। কি? মেঘলার গলার আওয়াজ এক ধাক্কায় সপ্তম চড়ল। সে বিছানা থেকে লাফিয়ে নামলো। শালা শাকচুন্নির দল, তোদের কাছে টাকা নাই তাহলে আমার সাথে বাজি কেন ধরলে? ফাজলামো পাচ্ছিস? হয় আমার টাকা দিবি, না হলে আমার মান সম্মান আমার কাছে ফিরিয়ে দিবি। কুত্তি ছেড়ে। মেঘলার চিল্লেতে পুরো ঘর কাঁপছে। ফাতিহা পরিস্থিতি সামলা দিয়ে দ্রুত মেঘের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আরে শান্ত হ, তোর ছবি মনে হয় ও পাশ থেকে এখনো দেখেনি। দাঁড়া, আনসেন্ড করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি সব। ফাতিহা কাপা কাপা আঙুলে মেসেজ অপশনে গেল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হাতের আঙুল জমে বরফ হয়ে গেল। মুখের রং চুন। বাকি দুটো মেয়েও ফাতিহার কাঁধের ওপর হাত দিয়ে স্ক্রিন উকি দিল। সবার চোখ চৌড়া গাছ। ছবিটার নিচে দুটো ব্লু টিক জলজল করছে। ছবি ইতিমধ্যে সেন্ড হয়ে গিয়েছে। শুধু তাই নয়, চ্যাট বক্সের অপরের দিকে লেখা উঠেছে টাফিং। সবার বেকায়দা ফেসে গিয়েছে। সেটা বুঝতে আর বাকি রইল না। ফাতিহা থতমত খেয়ে ফোনটা মেঘলার দিকে বাড়িয়ে দিল। গলার আওয়াজ কাঁপছে, মেঘু, আসলে হয়েছে কি? মেঘলা এবার ফেটে পড়ল। চাপা চিৎকার করে ফাতিহার কলার চেপে ধরল। আন্টির বাচ্চা, কি হয়েছে? তোর আমার বাচ্চা হয়েছে? কথা আটকে যাচ্ছে কেন? দেখ, ওপাশ থেকে রিপ্লাই আসছে। রাইসা ফিসফিসিয়ে বলল, ওদের এই চরম কাণ্ডের মাঝেই ফোনটা টুং করে শব্দ করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ওপাশের সেই অচেনা আইডির মেসেজ। রাখ ভুলে চারজনই হুড়মুড় খেয়ে পড়ল স্ক্রিনের ওপর। ওফ মাই সুইট হার্ট, ইউ লুক সো হট। একটু ওয়েট করো, আমি আসছি। এসে T20 নয়, ফুটবল ওয়ার্নিং কাপ খেলবো। হাত কাঁপাবো, ওয়েট জাস্ট ফর মি। মেসেজটা পড়ে ফাতিহার তানহিয়া ভয়ে বিছানায় ধপস করে বসে পড়ল। মেঘলার স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। রিপ্লাইয়ের ভাষার আত্মবিশ্বাস বলেই দিচ্ছে ওপাশের মানুষটা কোনো সাধারণ সস্তা ছেলে নয়। ঠিক তখনই চ্যাট বক্সের অপরে প্রোফাইল পিকচারটা মেঘলার ভালো করে তাকালো। এতক্ষণ খেয়াল করেনি। এবার চুইং অপশনেই গিয়ে দেখলো ডিউটি পরা এক জোড়া তীব্র গম্ভীর চোখ। ইউনিফর্মে কাঁধে অ্যাপোলেটের মেটালের এক চমৎকার শাপলা জ্বলজ্বল করছে, যা স্পষ্ট জানান দিচ্ছে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর। আর তার ঠিক নিচে মেটালের হরফে খোদাই করা আছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু সেই মেজরের আসল পরিচয়টা নিশ্চিত হতেই মেঘলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাক্ষাৎ জমের কাছেই নিজের এমন ছবি পাঠাতে গেল ও। এ যে ওর আপন বড় ভাই নোমান ইয়াসমিনের একমাত্র বাল্যবন্ধু। জানে জিগার, ওরে আল্লাহ, এই কারে মেসেজ পাঠাতে দিলি রে? ও যদি জানতে পারে এই মাইয়াটা আমি, তাহলে আমারে জ্যান্ত কয়েকটা বুড়িগঙ্গায় পানিতে ভাসাইয়া দিব। মেঘলার মাথায় হাত দিয়ে পাগলের মতো চিৎকার করে উঠল। রাইসা, তানিয়া আর ফাতিহা এমনিতেই কাঁপছিল। মেঘের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে ওরাও আরো বেশি ভয় পেয়ে যায়। মেঘের ফ্যাকাশে ভর্তা মুখের দিকে তাকিয়ে ফাতিহা ভয়ে ভয়ে কাপা গলায় জিজ্ঞাসা করলো, ইনি কে রে মেঘ? এ তো ভয় পাচ্ছিস কেন? বড় ভাইয়ের বন্ধু মেজর শির কারদার অঙ্কুশ। নামটা উচ্চারণ করতে না করতেই মেঘলার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। তীব্র ভয়ের চোটে মাথা ঘুরে সে ধুপুস করে মেঝের ওপর লুটিয়ে পড়ে। চোখের পলকে অজ্ঞান হয়ে গিয়েছে মেঘু। মেঝেতে নিথুর হয়ে পড়ে থাকা মেঘুর দিকে তাকিয়ে রাইসা, তানিয়া আর ফাতিহার কলিজা যেন এক মুহূর্তেই পানি শূন্য হয়ে শুকিয়ে গেল। সেই দিনে মেঘুর কপাল ভালো ছিল যে আইডিটা ওর আসল নাম ছিল না, একদম নিখুঁত একটা ফেক আইডি ছিল। আরও ভয়ের চোটে অজ্ঞান হয়ে যাওয়ার পর বান্ধবীরা চালাকি করে চ্যাট হিস্ট্রি ডিলিট করে আইডিটা পারমানেন্টলি ডিলিট করে দিয়েছিল। কিন্তু আজ 6 মাস পর খালাতো ভাইয়ের বিয়েতে সেই জমকে সামনাসামনি দেখে মেঘের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এ কি মেঘু, তুই এত ঘামছিস কেন?
এসি তো ফুল স্পিডে চলছে। খালাতো বোন মিথিলার ধাক্কার আর কথায় বাস্তবে ফিরে মেঘু। সে ওনা দিয়ে কপালে ঘাম মুছল। একটু দূরে শেওরানি পরা বরের পাশে দাঁড়িয়ে ওর বড় ভাই নোমানের সাথে গম্ভীর কোনো আলোচনায় কারদার অঙ্কুশ। নেভি ব্লু কালারের ব্লেজারটাকে দেখে যতটা হ্যান্ডসাম লাগছিল তার চেয়ে 10 গুণ বেশি ভয়ঙ্কর লাগছিল মেঘুর কাছে। মেঘু ডুব গিলে আঙুল তুলে শীর্ষকে দেখিয়ে কাপা গলায় জিজ্ঞাসা করলো, উনি উনি তোদের এখানে কি করছেন? মিথিলা মেঘুর আঙুলটা টেনে নামিয়ে হাসতে হাসতে বলল, আরে বৃদ্ধ, উনি আমার নিজের আপন চাচাতো ভাই, আর্মিতে আছেন, মেজর, ভীষণ কড়া আর রাগী মানুষ। আমরা সব ভাই বোনেরা ওনাকে ভাগের মতো ভয় পাই। মিথিলার কথা শুনে মেঘুর ইচ্ছা করলো এই মুহূর্তে বিয়ে বাড়ির মেজুতেও দুভাগ হোক আর সে সোজা পাতালপুরিতে ঢুকে যাক। দুনিয়ায় এত মানুষ থাকতে এই লোকটাই মিথিলার চাচাতো ভাই হবে? আমি একটু আসছি রে, ওয়াশরুমে যাব। মিথিলাকে কোনো মতন এড়িয়ে মেঘু হন করে হেঁটে একটা ফাঁকা বেস্ট রুমে চলে আসলো। ভিতরে ছিটকেনি আটকে দিয়ে সে পাগলের মতো পায়চারি করতে লাগলো আর দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আয়নায় নিজের ফ্যাকাশে মুখটা দেখে নিজেকে গালি দিতে ইচ্ছে করছে ওর। কোন বালে বলছিল ওই দিন বাজি ধরতে, এবার বোঝ ঠেলা মেঘু। আইডি ফেক ছিল বলে সেবার বেঁচে গিয়েছে, নোমান ভাইয়াও টের পায়নি। কিন্তু এই লোক যদি কোনোদিন কোনোভাবে বুঝতে পারে ওই রাতে মেসেজ আর হট ছবি পাঠানো মেয়েটা আমি, তাহলে আমার জ্যান্ত ইন্নানিল্লা হয়ে যাবে। ডিফারেন্সের মানুষ ধরে নিয়ে অ্যাকাউন্টার করে দিলেও কেউ টের পাবে না। মেঘু নিজের গালে নিজেই থাপ্পড় মারল মাথা ঠান্ডা করার জন্য। নিজেকে সান্ত্বনা দিয়ে ফিসফিস করে বলল, শান্ত হ মেঘু, শান্ত হ। আইডি তোর ডিলিট করে দিয়েছিস, উনি তোকে সামনাসামনি কখনো দেখে লুকে পাবে না। চিল, একদম নর্মাল থাকবে। ওর বকবকে মাঝে হঠাৎ করে কাঠের দরজার ওপাশে সজোরে আঘাত পড়ল আর তার পরপরই ওপাশ থেকে ভেসে এলো সেই গমগমে ধারালো গলা। রুমে কে ঢুকেছে? বের হও বলছি। অঙ্কুশের গলার আওয়াজ শুনে মেঘুর কলিজা এক ঝটকায় মুখের কাছে চলে এলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালো। আসলেই ছোটবেলায় একবার খালার বাড়ি এসেছিল মেঘু। তখন ও এত ছোট ছিল যে অঙ্কুশ যে মিথিলার নিজের আপন চাচাতো ভাই সেটাও জানতোই না। সময়ের সাথে সাথে একদম ভুলে গিয়েছিল। আর বড় ভাই নোমানের সাথেও অঙ্কুশের বড়সড় বার দুয়েক দেখেছে দূর থেকে। তাই এই খিটখিটে মেজাজের আর্মি অফিসার সম্পর্কে ওর তেমন কোনো ধারণা ছিল না। এদিকে পাশ থেকে লাগাতার দরজা কড়া নেড়ে চলছে অঙ্কুশ। ও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বের হবে নাকি দরজা ভাঙবো? ওয়েট টু। মেঘার ঝুঁকি নিল না। তিনি গুনার আগেই দ্রুত যে ছিটকিরি খুলে দিয়ে দরজা টেনে দিল। দরজা খুলতে লম্বা চড়া দেহ অঙ্কুশ হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে পড়ল। নিজের বেডরুমে একজন অচেনা ফ্যাকাশে হয়ে যাওয়া মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে অঙ্কুশ নিজের ঘন দুটো ব্রু কুঁচকে নিল। সে এক হাত পকেটে পুরে মেঘুর অপর নিচ তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করল, আর ইউ? মানে আমি 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 কেউ না। মেঘলার ভয়ের চোটে তুতলাতে শুরু করলো। ওইখান থেকে যেতে দ্রুত সম্ভব পালানোর জন্যই যেন ও হিল জুতা পরা পায়ে ঘর থেকে বের হতে যাবে, অমনি ঘটল অঘটন। ওর ভারী জাঁকজমকপূর্ণ লেহেঙ্গা ঘুরের সাথে নিজের পা পেঁচে গেল। ব্যালেন্স হারিয়ে সে সোজা সামনের দিকে চিপটাং হয়ে পড়ে যেতে নিল। পড়তে পড়তে মেঘু চোখ মুখ কিসকে চিৎকারা জুড়ে দিল, ওরে আল্লাহ, আমারে বাঁচাও। মাটিতে পড়ার আগে ও এক সেকেন্ড মেঘুর মাথায় দুনিয়ার সব আজবি চিন্তা ভর করল। সে হাত পা ছুঁড়ে বিলাম সুরে চিল্লাতে শুরু করলো, আমি মইরা গেলে আমার না হওয়া বাচ্চা কাচ্চার কি হবে রে? আল্লাহ আমারে বাঁচাও। হাসা কইতাছি, এখন থেকে সব মাইনা চলমো। আমার না হওয়া স্বামীর বিধবা করো না তুমি। এরে হেই স্টুপিড গার্লস, জাস্ট সেট আপ। কানের কাছে একটা বজ্রপাতের মতো ধমক শুনে মেঘলা পুনরায় আকাশ থেকে পড়ল। ভরার চোখে এক চোখ খুলে তাকাতেই ও দেখলো ও মাটিতে পড়ে নেই। অঙ্কুশ নিজের শক্ত দীর্ঘ হাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে ধরে পতন থেকে বাঁচিয়েছে। কিন্তু মেঘের মুখে একদম ইঞ্চিখানিক দূরত্ব এক অঙ্কুশের সেই রাগিন্বিত গম্ভীর মুখ। এত কাছে থেকে জমকে দেখে মেঘুর ভিতরটা আবার কেঁপে উঠল। ভয়ের চোটে হাত পা ছাড়াছাড়ি করতে গিয়েও নিজের ব্যালেন্স তো রাখতে পারলই না। উল্টো অঙ্কুশের ব্লেজারের কলারটা খামছে দিল। ফলাফল যা হওয়ার তাই হলো। হঠাৎ এই টানে অঙ্কুশ নিজেরও ভারসাম্য ধরে রাখতে পারল না। মেঘুকে নিয়ে সে ধুবুস করে ফ্লোরের ওপর পড়ে গেল। মেঝেতে পড়ার পরই মেঘু টের পেল ও ওর ওপর প্রায় 6 ফিট উচ্চতার একটা বিশাল ভারী শরীর চেপে বসেছে। মেঘলার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, কোমরটাও বুঝে ভেঙে গিয়েছে। সে নিচ থেকে চোখ মুখ কুঁচকে চিলচিৎকার জোর দিয়ে বলল, আল্লাহ রে, গেছি রে, আমি গেছি। দামরা হাতির চাপায় চিলের চাপটা হইতেছি রে। ওরে, কে কোথায় আছিস?
আমার এই জলহস্তি আর হাতির নিচ থেকে উঠে রে, বাঁচাও। মাথা মোটা কোথাকার। রাগে গজগজ করতে করতে মেঘুর ওপর থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো অঙ্কুশ। নিজের নেভি ব্লু ব্লেজারটা টেনে টুনে সুযোগ করে সে মেঘুর দিকে তাকালো। মেয়েটার কর্মকাণ্ড দেখে তার মেজাজ চড়ে গেল। মাটিতে ওভাবে পড়ে থাকতে দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেই বলল, শক্ত হাতটা বাড়িয়ে দিল, হাত ধরে উঠে এসো। মেঘলা তখনও ফ্লোরে পড়ে আছে, ওর মাথা ঘুরছে। ও বুবো বুবো চাউনি দিয়ে অঙ্কুশের দিকে তাকালো, যেন এখনো বিশ্বাস করতে পারছে না ও বেঁচে আছে। কাপা কাপা হাত বাড়িয়ে দিয়ে সে অঙ্কুশের হাতটা শক্ত করে ধরে ওঠার জন্য। অঙ্কুশ যখন আলতো হাতে টানে মেঘুর ওপরের দিকে তুলছিল, ঠিক তখনই মেঘুর জাকজমকপূর্ণ লেহেঙ্গার চওড়া ওড়নাটা একপাশে সরে গেল। আর ঠিক সেই মুহূর্তেই অঙ্কুশ তীব্র চোখের নজর গিয়ে পড়ল মেঘুর উক্ত ফর্সা উদরে। কপের মতো গভীর না, ভিড় ঠিক পাশেই একটা কুচকুচে কালো তিল হিরোর টুকরার মতো চিকচিক করছে। সেই দৃশ্যটা দেখা মাত্রই মেজর অঙ্কুশ কায়দার মতো একজন শক্ত মনের মানুষকেও বুকে যেন আচমকা একটা বিদ্যুতের ঝিলিক খেলে গেল। তার চোখের প্রলোক নিস্তব্ধ হয়ে গেল। হাতের টানটা কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল নিজের অজান্তেই ঘোল লাগা গলায়। অঙ্কুশ ঠোঁট গলিয়ে বের হয়ে এলো এক লাইন ফিসফিসানি, হোয়াট আ বিউটিফুল নাবিল। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই বলবেন। তো গল্পটি আমি এখন থেকে কন্টিনিউ করব। আর আপনাদের যদি ভালো রেসপন্স না পাই তাহলে গল্পটি আর দেব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজর স্বামী গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। তার চোখের পলকে নিস্তব্ধ হয়ে গেল, হাতের টানটা কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল নিজের অজান্তে ঘোল লাগা গলায়। অঙ্কুশের গলা থেকে বেরিয়ে এলো এক লাইন ফিসফিসানি, হোয়াইট আ বিউটিফুল নাবিল। খালাতো ভাইয়ের ভাসরঘর সাজানোর গুরুত্ব দায়িত্ব পড়েছে মেঘলার, মিথিলা আর কিঞ্চের সহ আরো বেশ কয়েকজনের ওপর। শুধু মেয়েরাই নয়, এই দলে হাত বাড়াতে এসেছে আদর আর রাহাত নামে 2 ছেলে। সবাই মিলে হাসি মুখে রজনীগন্ধা আর গোলাপের মালায় পুরো ঘরটাকে এক দুর্গ স্বর্গ বানিয়ে তুলেছে। চারদিকে সুগন্ধি ফুলে মেলা, কিন্তু পুরো ঘরে কোথাও মশারির কোনো চিহ্নও দেখতে পেল না মেঘু। তার সরল আর কৌতূহলীয় মন এই ঘটকটা কিছুতেই মেনে নিতে পারল না। সে হাত কোমরে রেখে ফুট করে প্রশ্ন করে বসলো, আচ্ছা বাসর রাতে মশারি টানা নাই কেন রে? হেগুরে কি মশাই কামড় দিবে না? মেঘুর এমন চরম বোকা বোকা আর নিষ্পাপ প্রশ্ন শুনে ঘরের সবাই এক সেকেন্ডের জন্য থমকে গেল। তারপরে পুরো ঘর জুড়ে হু হু করে হাসির রোল উঠল। কিঞ্চি নিজের হাসি চেপে রেখে মেঘির নাকের ডগায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, দূর পাগলি, ওই রাতে নিজেরাই মারামারিতে মেলা ব্যস্ত হয়ে থাকে, আবার মশাই কামড় দিবে? এইটুকু ব্যথায় হেগুর কিচ্ছু যায় আসে না। মেঘুর চোখ দুটো এবার আরো বড় বড় হয়ে গেল। সে অবুঝের মতো আবারও জিজ্ঞাসা করলো, কিন্তু কি নিয়ে মারামারি করে? এতক্ষণ ফুলের মালা গাঁথতে থাকার রাহাত সুযোগ বুঝে কথার মাঝে ফুরুন কেটে উঠল। সে বাঁকা হেসে বলল, হেইডা আফানের বিয়ে হইলেই নিজের চোখে জানাবার পারবেন। ওহন তো আপনার শুরু মানুষ, আগে বড় হন, বিয়ে করেন, তারপর দেখবেন এইটা কি নিয়ে মারামারি করে। রাহাতের এমন মারাত্মক আর দুর্ভোগ কথায় মেঘুর মুহূর্তের মধ্যেই লজ্জায় লাল হয়ে গেল। এই শ্যামলা বর্ণের মায়াবী মেয়েটা আজ একটা ল্যাভেন্ডার রঙের শাড়ি পরেছে, সাথে একদম হালকা চয়েস ছাঁচ। এই অল্প সাজে তাকে ডালিম ফুলের মতো স্নিগ্ধ দেখাচ্ছে। রাহাত যখন মেঘের সেই সাজুক লাজুক মিষ্টি হাসির দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পুরো ঘরের বাতাস ভারী করে বাজের মতো আশ্রয় পড়ল এক গম্ভীর ধারালো কণ্ঠস্বর। কোন মারামারির কথা বলা হচ্ছে এইখানে? হঠাৎ দরজায় মেজর অঙ্কুশের দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের সবার হাসি মুখের রক্ত যেন এক পলকে চুষে নিল কেউ। ব্লেজারহীন শার্টের হাত কোণে পর্যন্ত গোটানো, চোখে তার বিচার চিহ্নিত রাশভারী আর তীব্র চাউনি। আদরি প্রস্তুতি হালকা করতে গিয়ে আমতা আমতা করে গ্রামীণ টোনে বলে ফেলল, 420 কথা বলা হচ্ছে ভাইয়া, ওই যে বাসর রাতে জেম্বার মারামারি আর কি। আদরের মুখ থেকে এমন সস্তা ও আবেশহীন কথা শুনতে মেজর অঙ্কুশ চোয়াল শক্ত হয়ে উঠল। কপালের রাগের রক্তগুলো ভেসে উঠল তার। সে ভাগের মতো গর্জন দিয়ে ধমক দিয়ে বলল, শুভ, ভাষার কথা শুদ্ধ ভাষায় কথা বলতে পারিস না? আর ছোট্টদের সামনে এসব কেমন নোংরা কথাবার্তা বলছিস? যা বের হয়ে যা ঘর থেকে। মেজরের সেই বজ্রকণ্ঠে ধমক আর চোখের আগুনের সামনে দাঁড়িয়ে থাকা সাহস কারো ছিল না।
আদর আর রাহাত আর একটা শব্দ না করে বাড়িয়ে মাথা নিচু করে চুরের মতো চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আদর আর রাহাত চলে গেল, ঘরের ভিতরে যেন বাতাস জমে বরফ হয়ে গেল। মিথিলা, কিঞ্জা আর মেঘলা পাথরের মূর্তির মতো যেন সেখানেই ছিল, সেখানে দাঁড়িয়ে থেকেই রইল। নড়ার মতো শক্তিটুকু যেন তাদের শরীর থেকে উধাও হয়ে গিয়েছে। ভয়ের চোটে মিথিলা আর কিঞ্জা মনে মনে তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বিড়বিড় করতে লাগলো। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন একদম শিহরে, তখন মানুষ যেভাবে শেষ মুহূর্তে দোয়া দরুদ পড়ে, ওরা ঠিক সেভাবে মনে মনে সব আউড়ে যাচ্ছে। আর ওইদিকে মেঘা ঠায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে মনে মনে রোজা জারি করছে। দ্রুতের সামনে পড়লে মানুষ যে দশা হয়, মেঘের এখন সেই একই দশা। ওরা যখন মনে মনে উস্তান জমতে ব্যস্ত, ঠিক তখনই মেজর চ্যাত করে উঠে। সিংহের গর্জনে পুরো ঘর কাঁপিয়ে এসে কড়া গলায় বলল, কি হলো? তোদের কি এখানে থাকার জন্য আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? বেরিয়ে যায় এখান থেকে, ফুট। মেজর ধমক দিয়ে মিথিলা আর কিঞ্জার সাথে মেঘোর সাথে নিচু করে বিড়ালের মতো ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু মেঘু দরজার চৌকাট পার হওয়ার আগেই ঘরের ভিতরে আবার আসার পড়ল সেই গমগমে কণ্ঠস্বর, হেই ল্যান্ডের গার্ল, সেন্ট হিয়ার, বাকিরা বের হয়ে যাও। কথাটা শোনা মাত্রই মেঘের পায়ের জুতো যেন মেঝের সাথে আঠা লেগে গেল। মিথিলা আর কিঞ্জা দরজার কাছে থমকে দাঁড়িয়ে এক পলক ওর দিকে তাকালো। ভয়ে ওদের গলা শুকিয়ে কাট। মিথিলা কোনো মহৎ শাসন সঞ্চয় করে আমতা আমতা করে বলল, মানে ভাইয়া, ও কেউ তোদের জাস্ট যেতে বলেছি না, নিজের চৌকায় তেল দে। মেজর চোখ রাঙিয়ে দেখে ওরা এক সেকেন্ডও দাঁড়ানোর সাহস পেল না। ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে দরজার আলারে উকি দিয়ে থাকার রাহাত আর আদর ওদের হাত ইশারায় ডাকলো। চারজন মিলে দরজার একদম চেপায় দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান খাড়া করে দাঁড়ালো। সবার মনে এক কৌতূহল, এই রাগী মেজর হঠাৎ মেঘলাকে একা ঘরে কেন আটকে রাখলো? ভিতর থেকে কোনো আওয়াজ আসছে কিনা তা দেখার জন্য ওরা যেন দরজায় ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারতে যাবে। অমনি ভিতর থেকে মেজর তীব্র আওয়াজ ভেসে এলো, দরজার চিপাই উকি দেওয়া ওই চারটা মাথাকে যদি আমি ধরতে পারি, তবে পিঠের ওপর অর্জুন গাছের ডাল একটা বাড়িও মাটিতে পড়বে না। মেজরের মুখের কথা শেষ হতে দেরি, কিন্তু রাহাত আর আদরের চোখের সামনে নিজের পিঠের চামড়া ওঠার দৃশ্য ভেসে উঠতে দেরি হলো না। মেজর ওদের পিছনে চালা দিয়ে দৌড়াচ্ছে আর বলছে, শুয়োরের দল, তোদের বেরিয়ে যেতে বলার পরও এখানে লুকিয়ে চোরের মতো পড়ে আসলি, দাঁড়া দেখাচ্ছি মজা। তা দেখেই রাহাত আর আদর শুকনো এক ঢিক গিলে পালানোর জন্য দরজা চিপা থেকে এদিকে কিঞ্জা আর মিথিলাও যেন এক স্বপ্ন দেখল। উঠানোর আম গাছ ডালে ওদের দু হাত রশি দিয়ে বেঁধে আটকিয়ে রাখা হয়েছে। আর মেজর তাদের দুহাত অর্জুন গাছের মোটা চাল কাঠি নিয়ে ধাপ ধাপ করে ওদের পিঠে পিটাচ্ছে। পিঠের চামড়া ফেটে চেরিয়ে যাচ্ছে আর ওরা বাতাসে ঝুলে লাফাচ্ছে। বাস্তবে মেজর ঘর থেকে বের হওয়ার আগে ওরা আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে লেজ গুটিয়ে সিঁড়ির দিকে দৌড়াতে লাগলো। আপনি বাঁচলে বাপের নাম, এই নীতি মেনে ওরা দ্রুত পায়ে কেটে পড়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে মিথিলা দরজার দিকে তাকিয়ে ভরাত ফিসফিসানি সবরে মেঘের উদ্দেশ্যে বলল, তোর আত্মার আগফিরাত কামনা করতেছি রে মেঘু, আল্লাহ তোরে জ্যান্ত কবর থেকে বাঁচাক। খট করে ছিটকানো লাগার শব্দ মেঘুর কানে যেন জমের মতো যায়। দরজায় লক করে মেজর ধীর পায়ে মেঘুর দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ যেন ভাগের শিকারের দিকে এগিয়ে যাওয়ার মতো ধীর মাপ করা ভয়ঙ্কর। মেজর এভাবে এগিয়ে আসতে দেখে মেঘুর বুকের ভিতর ধরফর করে উঠল। সে ভয়ে ভয়ে এক পা করে পিছাতে লাগলো। কিন্তু পিছাতে আর কত দূর যাওয়া যায়? মাত্র কয়েক গজ পেরাতেই তার পিঠ থেকে গেল বাসর করে সেই সজ্জিত খাটের শক্ত কাঠের পায়ের সাথে। পালানোর আর কোনো পথ নেই। লাভের লাভ কিছুই হলো না। মেঘুর একদম কুণ্ঠাস করে ফেলে শীর্ষ এক ঝটকায় হেঁচকা টান দিয়ে তাকে নিজের একদম বুকের কাছে টেনে আনলো। মেঘু পুরো স্বস্তির হয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু তার চেয়েও বড় ধাক্কাটা সে খেলো ঠিক তার পায়ের পর মুহূর্তে। ল্যান্ডেরের শাড়ি আগলায় আঁচল ফাঁক করে অঙ্কুশ সেই বড় শক্ত আর উষ্ণ হাতটা সরাসরি গিয়ে থামলো মেঘুর উক্ত পেটে। ফর্সা পেটের ওপর, ঠিক সেই কুচকুচে কালো তিলটার ওপর। শরীরের সর্বাংশলীর জায়গা এবং আচমকা ও কড়া পুরুষের স্পর্শ পেয়ে মেঘের শরীর কেঁপে উঠল। সে ভরার চোখে তাকিয়ে তুতলাতে বলল, কি করছেন
আপনি? আমার পেটে হাত দিচ্ছেন কেন? অঙ্কুশ একটু সরল না, বরং মেঘুর কানে একদম কাছে নিজের মুখটা নামিয়ে আনলো। তার তীব্র নিঃশ্বাস মেঘুর গলায় আশ্রে পড়ছে। পেটের ওপর হাতের চাপটারটা সামনে বাড়িয়ে সে একদম ফিসফিস করে ধারার গলায় বলল, বিকজ আই লাভ ইউর নোবেল। অঙ্কুশের মুখে সেই পরিচিত শব্দগুলো শোনা মাত্র মেঘের মাথার ওপর যেন 100 সাইনের একসাথে বেজে উঠল। দুনিয়ার সব আলো যেন এক পলকে ধপ করে নিভে গেল। সে এবার 100 ভাগ নিশ্চিত হয়ে গেল যে সে আজ মেঘলা নয়, মেজর কায়দার খাঁচায় বন্দি এক চিলতি শিকার মাত্র। সে কাঁপাতে কাঁপতে অস্পষ্ট সুরে জিজ্ঞাসা করলো, আপনি আপনি বুঝে গিয়েছেন সবকিছু? অঙ্কুশের ঠোঁটের কোণে এক শয়তানি ও তীব্র হাসি ফুটে উঠল। সে মেঘের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, তোমার কি মনে হয় মেঘলা, আমি ঘাসের মুখ দিয়ে চলে বাংলাদেশ আর্মি একজন মেজর? তুমি আমায় এমন হট একটা বোল্ড পিকচার পাঠাবে, নেক্সট করবে, আর আমি তোমার এই সব প্ল্যান চিনতে পারবো না? সুইটহার্ট। সুইটহার্ট শব্দটা মেঘের কানের পর্দা ব্যাদ করে মজগে পৌঁছানো মাত্রই তার চোখের সামনে ভাসর গড়টা বনবন করে ঘুরতে লাগলো। বইয়ের পার্দা যখন সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, মেঘের মস্তিষ্ক তখন একটাই শট খায় চিনে। কোনো কথা নেই, বার্তা নেই, সে সত্যি সত্যি অঙ্কুশের বাহুবন্ধনের মাঝে চোখ উল্টে ঢলে পড়ল। হুট করে মেঘের শরীরটা এমনভাবে নিথুর হয়ে যাওয়া দেখে অঙ্কুশ কপাল কুঁচকে একাকা হয়ে গেল। সে বিরক্তিতে নিজের চিবুক শক্ত করে মেঘুর দিকে তাকালো। এ কি মেয়ের খোদা, এই খালি দপাস ধপিস আর কপাস অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া দুনিয়া আর কিছু বোঝে না। ন্যাকা একটা ইচ্ছা তো করছে এখনই কেটে পদ্মা নদীতে ভাসিয়ে দিতে। অঙ্কুশ আর মেঘের ভারী শরীরটা যেন ধরে রাখতে চেষ্টা করলো। সে এক প্রকার ঠাস করে মেঘুকে বাসর করে ফ্লোরের ওপর ফেলে দিল। মেঝেতে নিথুর হয়ে পড়ে থাকা মেঘুর দিকে তাকিয়ে সে নিজের মেজাজ আর ধরে রাখতে পারল না। চ্যাত করে উঠে শার্টের হাতটা আরো গুটিয়ে নিয়ে বলল, থাক তুই এখানেই, পয়রা পয়রা থাক। অচেনা আইডিতে অমর হট ছবি আর মেসেজ পাঠাতে পারিস, আর এখন সত্যিটা সামনে সামনে মানবের পারিস না। উফ, এ কোন আজব মেয়ের চক্করে পড়লাম রে বাবা। নতুন বউ এসে বাসর ঘরে ঢুকবে কি, উল্টো সেখানে মেজের ওপর হাত পা ছাড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা মেঘলাকে নিয়ে সবার তুলমুল অবস্থা হয়ে গিয়েছে। কেউ মাথায় পানি ডালছে, কেউ হাত পায়ে তালু ধরে দিচ্ছে, আর কেউ বাতাস করতে করতে অস্থির। মেয়ের এমন কর্মকাণ্ড দেখে মেঘের মা আলোয়া বানু মেজাজ একেবারে সপ্তম আকাশে চড়ে গেল। তিনি কপালে হাত দিয়ে কিছুক্ষণ নিজের কপাল চাপড়ালেন, তারপর রাগে গজগজ করতে করতে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা তার নিধুর গুছার স্বামী অর্থাৎ মেঘের বাবাকে লক্ষ্য করে একেবারে খিটিয়ে উঠলেন। শোনো মাস্টার, তোমার এই বৃহত্ব আর মাইয়া নিয়ে আমি আর পারবো না। দিন দিন মাথায় চড়ে বসছে। বেদ্য 42 একটা, কোনো কাম নাই, কাজ নাই। এখন অকাজ করতে করতে যাইয়া ঘরের মধ্যে এমন অজ্ঞান হয়ে আছে শুনি। তোমার আদরের মাইয়া, এখন তুমি সামলাও বাপু, আমারে এ আপদের মধ্যে টানাটানি করিও না। আলুয়া বানু এমন ঝাঁঝালু চিল্লাতে চিল্লাতে এই ঘরের বাতাস আরো গমগমে হয়ে উঠল। বেচারি মাস্টার মশাই বইয়ে ধমক খেয়ে চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে অপরাধীর মতো মেঘুর দিকে তাকিয়ে রইলেন। তিনি কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। চশমার কাজটা আঙুল দিয়ে সামান্য ঠিক করে তিনি মেঘুর ফ্যাকাশে মুখের দিকে চেয়ে রইলেন। আলো ভানু এই রমচন্দ্রনীয় রূপ দেখে তার ছোট্ট পিঙ্কু এগিয়ে এলেন। তিনি আলো ভানুর হাতটা ধরে একটু শান্ত করার সুরে নরম গলায় বললেন, আহা বড় আপা, তুমি শুধু শুধু এই আনন্দ দিনে এমনভাবে বইকো না তো। ও তো এখন ছোট মানুষ, বোঝে না কিছু। পিঙ্কুর কথা শুনে আলোয়া বানু মেজাজ যেন আরো এক কাঠের চড়ে গেল। তিনি হাত নেড়ে ঝাঁঝালু গলায় বলে উঠলেন, কিসের ছোট মানুষ শুনি? আজ যদি ওরে ধইরা বিয়া দিয়ে দেই, তবে কাল একটা বাচ্চার মা হইয়া যাইবে। ও বুঝি এখনো ছোট? এই বয়সে আমি ঘর সংসার সামলিয়েছি, আর উনি বাসর করে আসা থপস করে অজ্ঞান হয়ে পড়ে আছে। ডং কত? আলোয়া বানুর এই কথায় জবাব আর শিউলি বেগম। অঙ্কুশের মা মাথা নেড়ে বুদক উত্তর দিলেন। তিনি মেঘুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কড়া গলায় বললেন, আলু আপা, আপনি এই পরিস্থিতিতে শুধু শুধু মেঘু মাকে এভাবে বকছেন কেন? আমার তো মনে হয় মেয়েটা কোনো কিছু দেখে ভয় পেয়েছে। বকাঝকা করেন না, আগে ও সুস্থ করে তুলুন। অঙ্কুশের মা শিউলি বেগমের মতো একজন সম্মানিত আর শান্ত মানুষের মুখে এমন কথা শুনে আলোয়া বানু এবার আর কথা বাড়াতে পারলেন না। তিনি মুখটা কালো করে চুপ করে গেলেন। এদিকে মেঘের বড় ভাই নোমান আর অত্র এই যুবকের কাউকে আপাতত এই স্তরের মধ্যে ঘরে দেখা যাচ্ছে না। বিয়েবাড়ির কোনো এক জরুরি কাজে তদারকি করতে তারা দুই ভাই মিলে এক আগেই গেটের বাহিরে গিয়েছে। এদিকে
ঘরের এক কোণে থাকা সোফায় নতুন বর বউ নীরব আর অতিথি এতক্ষণ ধরে একদম চুপচাপ আস্তপিষ্ট হয়ে বসে আছে। বাসরাতে রোমান্স তো দূর থাক, মেঘলার এই নাটকীয় কারখানা আর মেজর রাগী রূপ দেখে বেচারিদের নিজেদের যান যাওয়ার জোগাড়। বর বউয়ের সাজে বসে থাকলেও দুজনের যেন ভয়ে কাচুমাচু হয়ে আছে। ওদের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে অঙ্কুশ এবার তার গভীর কণ্ঠ একটু নরম করল। ঘরে থাকা বাকি আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে সে শান্ত কণ্ঠে বলল, আপনারা তিথি আর নীরবকে নিয়ে ওদের ভাসর করে নিয়ে আসুন। বেচারিদের আজ নতুন জীবন শুরু, শুধু শুধু এই ঝামেলার মধ্যে আটকে রাখার কোনো মানেই হয় না। আর এই পিচি মেয়েকে আমি সামলে নিচ্ছি। তো আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজর স্বামী গল্পের 3 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। রাত কেটে ভোরের আলো ফুটতে অঙ্কুশের বাড়িতে শুরু হয়ে গিয়েছে এক আলেহু কাণ্ড। আজ নীরব আর তিথির বৌবাত, চারদিকে শ্বাসছাত রব, লাইটের ঝলকানি আর বাবুর্চিদের রান্নার সুবাসে পুরো বাড়ি মোমো করছে। বাড়ির সবাই ব্যস্ত নতুন কোণে তিথিকে দেখার জন্য আর মেয়ে বাড়ির মেহমানদের আপ্যায়ন করতে। দোতলা বারিন্দার রেলিং ধরে হাত রেখে নিচের সবার তুমুল ব্যস্ত দেখছিল মেঘলা। গতকাল রাতের ঝড়ঝাপটার পর তার মনে এখনো এক ধরনের কুয়াশা আচ্ছন্ন ভয় জমে আছে। তবে স্বস্তির বিষয় হলো গতকাল রাতে জ্ঞান হারার পর মেজর তাকে তার তেমন কোনো জ্বালানি করেনি। অন্তত ভদ্র ও ঠান্ডা মাথায় তাকে পর্যাপ্ত রেস্ট নেওয়ার নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সাক্ষাৎ জমের দূর থেকে এমন আশকেমি রূপবদল মেঘের কাছে এক মস্ত বড় ধামার মতো লেগেছে। মেঘু চল চল, জলদি চল, রেডি হবি, একটু পরই ভাবির বাড়ি থেকে মেহমান সব এসে পড়বে। ভাবনার মাঝে কোথা থেকে যেন মিথিলা হুট করে উড়ে এসে জুড়ে বসল। এক ঝটকায় মেঘের হাতটা খপত করে ধরে সে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো। মেঘু নিজেকে সামলে নিয়ে একটু অবাক হয়ে প্রশ্ন করলো, আরে বেলা তো এখনো অনেক দেরি, এত আগে রেডি হয়ে আমি কি করব? মেঘুর এমন অসল প্রশ্নে মিথিলা চরম বিরক্ত হয়ে পিছনে ফিরে তাকালো, চোখ রাঙিয়ে তেতিয়ে উঠল। একদম চুপ থাকবি, একটা কথাও বলবি না, যা বলছি তা কর। অকথা মিথিলা সেই দাল দিয়ে আদেশের সামনে মাথা নত করে মেঘু তার রুমে ঢুকে গেল। প্রায় ঘন্টা দুয়েক পর মিথিলার রুমের ভারী কাঠের দরজা খুলে বাইরে পা রাখলো মেঘলা। আজকের দিনের জন্য সে বেছে নিয়েছে হালকা পেস রঙের একটা চমৎকার সিল্কের শাড়ি, সাথে মানানসই কাঠের একটা সিভলিং ব্লাউজ, মুখে একদম হালকা স্নিগ্ধ সাজ আর চুলগুলো আগলা করে পিঠ জুড়ে দেওয়া। এই সাধারণ রূপে শ্যামলা বর্ণের মেয়েটাকে আজ এতটা রাজকীয় আর অল্পশরীর মতো লাগছে যে কেউ এক পলক দেখলে চোখ ফেরাতে পারবে না। ঠিক ওই মুহূর্তেই নিজের কোণে এক জরুরি কাজে সেই করিডোরে দিয়ে হন হন করে হেঁটে যাচ্ছিল মেজর। কিন্তু হুট করে মেঘুর দিকে চোখ পড়তেই সে যেন এক লামহা পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে গেল। তার সেই তীব্র গম্ভীর চোখ জোড়া ল্যাভেন্ডার গাল থেকে বেশ সিল্কের শাড়ি পরা এই মায়াবী রূপসীর ওপর গিয়ে আটকে গেল। মেঘের এই সম্মানহীন রূপের দিকে তাকিয়ে অঙ্কুশ এতটা আনমনা হয়ে পড়েছিল যে নিজের পায়ের হাসিটুকে সে ভুলে গেল। হাঁটার গতি না কমিয়ে আনমনে পা সামনে বাড়াতেই ঘটল বিপদ। সিঁড়ির প্রথম ধাপে পা দিতে তার বুট জুতা পিছলে গেল। তবে ডিফ্রেসের জুতাগুলো অফিসার বলে কথা, তার ভারসাম্য হারিয়ে নিচে গড়াগড়ি খাওয়ার বদলে সে অত্যন্ত চটজলদি ধপ করে সিঁড়ির ওপরে বসে পড়ল এবং এক হাত দিয়ে শক্ত করে সিঁড়ির মোটার হাল্টটা চেপে ধরল। পুরো ঘটনা ঘটল এত দ্রুত আর মেঘের অলক্ষ্যে যে মেঘু টেরও পেল না তাক এক ঝলক রূপের আগুনে সয় মেজর মাটিতে বসে পড়েছে। অঙ্কুশ দ্রুত আশেপাশে তাকে নিশ্চিত হলো কেউ এই দৃশ্য দেখেনি। তো নিজের এই অভ্যপুন্দ্র ও লজ্জাজনক পতনের রাগে খুবই তার ফর্সা মুখটা লাল হয়ে উঠল। সে মনে মনে মেঘুকে এক হাত দেখে নেওয়ার প্রতিজ্ঞা করল এবং মনে মনে তাকে ধুয়ে দিতে দিতে ফিসফিসিয়ে পড়ল, ওরে আল্লাহ বান্দি, তোরে যে শাড়িতে দেখে পিছলে খাইলাম, সেই শাড়ি পরা যদি বন্ধ না করেছি তবে আমার নামও মেজর অঙ্কুশ নয়। সিঁড়ি থেকে উঠে ব্লেজারটা টেনে সোজা করে নিচে নেমে এলো। তার তীব্র চোখ এড়াতে পারেনি যে মেঘলা আবার মিথিলার রুমের ভিতরে ঢুকেছে। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাক, এই মারাত্মক লুকিয়ে মেয়েটাকে এখনো সে ছাড়া অন্য বাড়িতে কেউ দেখেনি। ঠিক তখনই ড্রয়িং রুমে ওপাশ থেকে মেঘের মা আলোয়া বানু আর কাকি পিঙ্কি গলার আওয়াজ পাওয়া গেল। পিঙ্কি তার বড় আপাকে বলেছিলেন, এবার তুই আর দুলাভাই মেয়ে রেডি হয়ে নিয়ে আপা, ওনারা
ওনারা তো মনে হয় এলো বলে। দু বোনকে কথা বলতে বলতে এই করিডোরের দিকে আসতে দেখে মেজর মাথায় একটা চরম কুবুদ্ধি খেলে গেল। কুটের কোণে ঠুটের কোণে শয়তানি হাসি চেপে সে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে কোনো কল না থাকায় সত্ত্বেও ফোনটা কানের কাছে চেপে ধরে গম্ভীর গলায় বললেন, বানিয়া বানায়া ওপাশ থেকে কথা শোনার ভান করে বলতে শুরু করলো, হ্যাঁ গালিব বলো, কি খবর? অঙ্কুশের গলার গম্ভীর আওয়াজ পেয়ে আলোয়া বানু আর পিঙ্কি দু বোনই চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। আর্মি মেজরের মুখে কোনো অফিসিয়ালি ক্রাইমের খবর শুনে ওরা কৌতূহল হয়ে কান খাড়া করলো। অঙ্কুশ ওদেরকে না দেখার ভান করে করিডোরে দিয়ে হাঁটতে হাঁটতে আরও একটু জোরে বলতে লাগলো, কি বললে? বান্দরবনে গত রাতে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে এই অবস্থা করেছেন কয়জন? কিন্তু মেয়েটাকে একা পেলে কোথা থেকে? সে একটু থামলো, যেন ওপাশ থেকে গালিব নামে কেউ উত্তর দিচ্ছে। তারপর কপালে ভাঁজ ফেলে অত্যন্ত নিঃসৃত ও রাগে গলায় বলল, কি বলছো? সিভিল করা ড্রেস পরা রাতের বেলা পার্টি থেকে বাড়ি ফেরার মুখে এই অঘটন করেছে? ও গড, আজকালের মেয়েদের কোনো রেঞ্জ নেই। ওরা বুঝে না পর্দাশালী মেয়েরাই নিরাপদ নয়, আর ওরা তো ওয়েস্টার্ন দেশ পরে ঘুরেছে। হাওয়ার এই কাল্পনিক কথাগুলো শেষ করে ফোনটা পকেটে পড়ে নিল অঙ্কুশ। তারপরে দুই বোনকে সম্পূর্ণ এড়িয়ে যেন কিছুই খেয়াল করেনি এমন একটা ভাব নিয়ে হনহন করে বাড়ির বাইরে চলে গেল। এদিকে করিডোরে দাঁড়িয়ে থাকা আলোয়া বানু আর পিঙ্কির মুখে রক্ত যেন এক পলকে চুষে নিল কেউ। আলোয়া বানু এমনিতেই মেঘুকে নিয়ে সারাক্ষণ এক বুক চিন্তা নিয়ে চেপে রাখে। মেয়েটা বড্ড দোষী, জেদি আর ব্রাউন স্বভাবের, চট করে কখন কি আকাশ করে বসে আর তার কোনো ঠিক নেই। আর সেই কারণেই তিনি সবার সামনে মেঘুকে একটি বেশি গালমন্দ করেন, যাতে অন্য কেউ তার মেয়েকে বকার সুযোগ না পায়। মা তো শাসন করার আড়ালে ওইটুকু আগলে রাখার তার স্বভাব। কিন্তু এখন অঙ্কুশের মুখে এই ধর্ষণের নির্মম পরিণতির কথা শুনে আলোয়া বানুর কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি পিঙ্কুর দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, আচ্ছা আমরা যাচ্ছি রেডি হইতে, তুইও যা, জলদি রেডি হয়ে নে, আমি একটু মেঘুকে দেখে আসি। পিঙ্কিকে বিদায় দিয়ে আলোয়া বানু আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দোতলার দিকে ছুটলেন। মেঘলা কোথায় আছে তার নিশ্চিত না হলেও আন্দাজে মিথিলার রুমের দিকে পা বাড়াতেই তার কান খাড়া হয়ে উঠল। বন্ধ দরজার ওপাশ থেকে মেঘু খিলখিল করে হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। আলোয়া বানু আর কোনো সৌজন্যতা ধরে দিল না। এক ঝটকায় মিথিলার রুমের দরজাটা ঠেলে ভিতরে ঢুকলেন তিনি। আর ভিতরে ঢুকেই তার চোখের মনি ছানা বড়া হয়ে গেল। হালকা বিষ রঙের সিল্কি শাড়ির সাথে মেঘলার পিঠ খোলা স্লিভিং ব্লাউজ ঝলঝল করছে। মেয়ের এই রূপ দেখা মাত্রই আলোয়া বানু চোখের সামনে বান্দরবনের রাতের সেই কাল্পনিক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠলেন। তিনি রাগে আর ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, আরু আম্মু তুমি এভাবে চিৎকার করছো কেন? মায়ের এমন আচমকার রূপ দেখে মেঘু চমকে উঠে শাড়ির কুচিটা হাত দিয়ে চেপে ধরে এই প্রশ্ন করলো। কিন্তু মেয়ের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিকতা অবস্থা তখন আলোয়া বানুর ছিল না। তিনি হতদন্ত হয়ে মেঘুর দিকে এগিয়ে এলেন। কোনো কিছু না ভেবে মেয়ের সিভলিস হাত দুটো খপ করে ধরে ঝাঁকিয়ে অন্তত দ্রুত আর ব্যাকুল গলায় বললেন, এভাবে শাড়ি পরেছিস কেন বল? কোন আক্কেলে এই হাতা কাটা ব্লাউজ পরলে? জলদি এ সাজ বদলা, একদম অসাধারণ পোশাক পরবে যাতে হাত পা সব ঢাকা থাকে, জলদি কর বলছি। মায়ের এমন অদ্ভুত আর অযৌক্তিক জেদ দেখে মেঘু হা হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কিন্তু আম্মু নতুন ভাবির বাড়ির লোক আসবে, সবাই কত সুন্দর সেজেছে, আর আমি। মেয়ের মুখের কথা কেড়ে নিয়ে আলোয়া বানু আবার চিৎকার করে বলে উঠলেন, কি বলছিস? তোর কানে কথা ঢুকছে না? তোরে বলেছি না এই শাড়ি বদলে অন্য পোশাক পরবি? এই মিথিলা পাশে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছিল মিথিলা। খালা আম্মার এমন চিৎকার শুনে সে হাতের লিপস্টিক ফেলে থপমত খেয়ে তাকালো। আলোয়া বানু মিথিলাকে লক্ষ্য করে হুড়মুড় খেয়ে সুরে বললেন, মিঠু তুই ওই হাতা কাটার সাজ এখনই বদলিয়ে দে, দরকার হলে তোর আলমারি থেকে কোনো ভালো 3 পিস বা সাজগুরুয়া এনে পরিয়ে দে, কিন্তু এই পোশাকে ও রুম থেকে এক পাও বের হবে না। কথাটা শেষ করে আলোয়া বানু আর মেঘুর ফ্যাকাশে মুখের দিকে তাকালেন না। বুক ডিপটি পানি নিয়ে যেভাবে হতনত হয়ে এসেছিলেন সেভাবে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। রুমে তখন এক অদ্ভুত নীরবতা। মেঘার আয়নার দিকে তাকালো। 2 ঘন্টা ধরে এত এমন দিয়ে কাজ সাজটা এক নিমিষে মাটি হয়ে গেল। সে অবুঝের মতো মিথিলার দিকে তাকিয়ে বলল, আম্মুর হঠাৎ কি হলো রে মিঠু? আম্মু হঠাৎ এমন ব্যবহার করলো, আগে তো এমন করেনি। মিথিলা
মিথিলাও এক দীর্ঘশ্বাস ফেলে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলল, খালাম্মা কখন যে কি হয় আল্লাহে মাবুদ জানে। বাদ দে, বাঘের ওপর রাগ করা যায় কিন্তু মায়ের ওপর তো আর করা যায় না। চল তোরে আমার সেই পাউডার ব্লো শাড়িটা বের করে দেই, ওইটা হাত ও ফুল হাত, খালাম্মাও শান্তি পাবে। মিথিলা আর কোনো ঝুঁকি নিল না। সে নিজের আলমারি ঘেটে পাউডার ব্লু রঙের একটি জাম কালার সারারা বের করলো, যা পুরো জমিন জুড়ে সোনালি আর সোনালির উপরের চমৎকার কাজ করা। মেঘুকে জোর করে শাড়ি থেকে নামিয়ে সেই সারারাটা পরিয়ে দিল সে। এরপর মেঘুর আগলা চুলগুলো করে সুন্দর করে একটা স্টাইলিশ খোপা করে সেট করে দিল মিথিলা। 2 ঘন্টা আগের সাজটা মাটি হয়ে গেল। এই নতুন পোশাককে মেঘুকে যেন আরো বেশি মায়াবী আর রাজকীয় দেখাচ্ছে। মেঘুর শ্বাস শেষ করে মিথিলা নিজেও জলদি রেডি হয়ে নিল। 2 বোন যখন রুমের দরজা খুলে বের হয়ে এলো, ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে কিঞ্জা সেজেগুজে ওদের দিকেই আসছিল। মেঘু আর মিথিলা এই জাম কালার রূপ দেখে কিঞ্জা এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর 2 হাত গাল ঠেকিয়ে মুগ্ধ হয়ে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগছে তোমাদের দুজনকে। মেঘলা তার ইসমুল হওয়া হাসিটা ফিরিয়ে এনে বলল, তোমাকেও অনেক সুন্দর লাগছে কিঞ্জা আপু। তিনি রূপসী এবার একসাথে ধরাধরি করে 2 তলার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এদিকে নিচে ড্রয়িং রুমের কোণে সোফায় কুশন করে ঠিক করার কাজ করছিল আদর আর রাহাত। সিঁড়ি দিয়ে 3 জনকে নামতে দেখেই 2 ভাইয়ের ভিতরে শয়তানি আবার চারা দিয়ে উঠল। রাহাত আর আদর একে অপরের দিকে তাকিয়ে একযুগে টিপ কেটে বলে উঠল, আরে দেখ দেখ, আসমান থেকে পরীর বদলে এক ঝাক্কা কাইলে পেতনি নেমেছে রে। একবার যদি এক পা পায় তবে ঘাড় মোটকে কাঁচাই খেয়ে ফেলবে। ওদের এমন ফাজলামো শুনে কিঞ্জা আর নিজেকে সামলাতে পারল না। সে সিঁড়ি দিয়ে মাঝপথে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, কি বললি তুই আদর ভাইয়া? আমাদের পেতনির মতো লাগছে? তোর এত বড় সাহস! বোনদের এভাবে খেপাতে পেরে রাহাত আর আদরের মুখে যেন বিজয়ী হাসি ফুটে উঠল। ওরা হাফ 5 করার ভান করলো। এবার মিথিলা কোমরে হাত দিয়ে তরিয়ে বলে উঠল, আমরা যদি পেতনি হই তবে তোরা হলি আস্ত গরুর গোবর। তোরা নিজেরাই আয়নায় মুখ দেখেছিস কখনো? দেখিস না? তোদের গা থেকে 24 ঘন্টায় কেমন গোবর গোবর গন্ধ বের হয়। ইয়াকথু, মিথিলার মুখে গোবর গোবর শুনে রাহাতের এতক্ষণে হাসি মাখা মুখটা এক ঝটকায় কপাল কুসকে কুসকে কালো হয়ে গেল। কিন্তু আদর দমবার পাত্র নয়। সে ওদের আরো বেশি খেপানোর জন্য বুক ফুলিয়ে বলল, আরে আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজর স্বামী গল্পে 4 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আরে আমরা গোবর হলেও তো জমিতে সার হিসেবে কাজে লাগে, কিন্তু তোরা তো 7 বালতি আটা ময়দা মেখেও শেষে মিশিয়ে ওই পেতনি থেকে গেলে কোনোই লাভ হলো না। ঠিক তখনই ড্রয়িং রুমে মেন গেট দিয়ে ভেতরে ঢুকলো মেজর অঙ্কুশ। যদিও সে একা ছিল না, তার পাশে ছিলেন তার বাবা জুবাইর কায়দার। 2 বাপ বেটা মিলে আজ সন্ধ্যায় বৌভাতের অনুষ্ঠানে কোনো না কোনো বিশেষ অতিথি এবং ডিফেন্সের উচ্চ পদে কর্মকর্তা উপস্থিত থাকবেন। তাদের প্রটোকল আর আপ্যায়নের তদারকি নিয়ে গভীর আলোচনায় মগ্ন ছিলেন। কিন্তু ড্রয়িং রুমের মাঝখানে আদর আর রাহাতের ওই উচ্চ বাচ্চা মেয়ের ট্রিপ আর মেয়েদের চিলচিৎকার জুবাইর সাহেবের আর অঙ্কুশ দুজনের কানে গিয়েই পৌঁছালো। জুবাইয়ের কথা থামিয়ে একটু অবাক হয়ে সামনে তাকালেন। অঙ্কুশও তার বাবার সাথে কথা বলা বন্ধ করে ব্রু কুচকে সেই দিকে তাকালো। কিন্তু সামনে তাকাতেই মেজর সেই কুচকুচে থাকা কঠিন কপাল মুহূর্তে শীতল হয়ে গেল। শিরের গোড়ায় বেস সিল্কের সেই পিঠ খোলা সিভলিং শাড়ি বদলে এখন পাউডার ব্লু রঙের ফুল হাতা জাম কালারের সারারা পরে দাঁড়িয়ে আছে মেঘলা। চুলগুলো সুন্দর করে খোপা করা, বুক পিঠ হাত সব শীতলহীন ডাকা। তার এই নতুন রূপ দেখা মাত্রই অঙ্কুশের মনের ভিতর এক তীব্র সমষ্টি হাওয়া বয়ে গেল। জুবাইর সাহেব হেসে ফেললেন ওদের কাণ্ড দেখে। এই ছেলে মেয়েগুলো যেখানেই জড়ো হবে সেখানে একটা হাট বসিয়ে দিবে। জুবাইর সাহেব হেসে অন্য মেহমানদের দিকে এগিয়ে গেল। অঙ্কুশ সেখানেই দাঁড়িয়ে রইল। অঙ্কুশ মেঘের আপাদস্তক আরও একবার দেখে নেয়। তার স্বভাব সুলভ গম্ভীর কিন্তু এক চেলতে রহস্যময় কণ্ঠ। বাচ্চাকে এখন অন্তত বাচ্চার মতোই লাগছে। এটাই পারফেক্ট। বাচ্চাদের এত দ্রুত বড় হতে নেই, খুব সমস্যা হয় এতে। তিথির বাড়ি থেকে মেহমানরা তৎক্ষণে সব চলে এসেছেন। মেজর বাড়ির বিশাল উঠোনে আর হলরুমে এখন গমগমে করছে আমন্ত্রিত অতিথির কুলুহর। মেহমানদের একটা বড় অংশ এখন রাজকীয় সব খাবার দাবার তোলপাড় করতে ব্যস্ত। আর ওইদিকে মূল মঞ্চে নতুন বরকনে নিরপার অতিথি তথি নিজের পরিবারের মানুষদের সাথে হাসি মুখে একের পর এক পোজ দিয়ে ফটোশুট মগ্ন। মেঘলা আর কিঞ্জা ইতিমধ্যে নিজের মোবাইল ফোনের মেমোরি ফুল করে এক গাদা ছবি তুলে ফেলেছে। কিন্তু মিথিলা
মিথিলার ছবি ক্ষুদ্র যেন কিছুতেই মিটছে না। সে এখনো ছবি তুলে শেষ করতে পারেনি। ক্ষণে ক্ষণে শাড়ি কুচিয়ার ঘাড়ও গেট ঠিক করে আশেপাশে ছোট্ট পিচ্ছি কাচ্চাদের এক ক্যামেরা বানিয়ে একের পর এক স্পন নিচ্ছে। মেঘার কিঞ্জা যখন মিথিলার এই অবিরাম ছবি তোলার কাণ্ড দেখে হাসছিল, ঠিক তখনই পাশ থেকে এক অপরিচিত কণ্ঠ, বেশ রাসিক কণ্ঠ ভেসে এলো। এই যে সুন্দরী বেহেন সাহেবা কুল, কেমন আছেন আপনারা? আচমকা এমন অদ্ভুত সম্বোধন শুনে মেঘু আর কিঞ্জা গাড় ঘুরে আশেপাশে তাকালো। দেখলো ওদের থেকে সামান্য দূরে বুকে দু হাত বেঁধে দাঁড়িয়ে আছে সমবয়সী তিনটা ছেলে। তিনজনের মুখে এক চিলতি চতুর ও আকর্ষণীয় হাসি শোভা পাচ্ছে। ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে এরা কোনো পক্ষে কেউ মেঘলা দমাবার পাত্রী নয়। সে চোখ দুটো সামান্য ছোট করে কড়া গলায় বলল, তা বেয়ান সাহেবেরা আপনারা ঠিক কারা? আমাদের একা পেয়ে মুরগি ভেবে আগলা প্রেম করতে এসেছেন বুঝি? মেঘের মুখে মুরগির শব্দটা শুনে তিন ছেলের মাঝখান থেকে একজন হেসেই ফেলল। সে মাথা নেড়ে বেশ রসি উত্তর দিল, না বেআইন, মুরগি ভেবে ভুল করে বোনের ননদের কাছে আসেনি। আমরা আসলে শিয়াল হয়ে খাঁচায় মুরগি নিয়ে চম্পট দিতে এসেছে। ছেলেটার এমন বুদ্ধিমতির উত্তর শুনে মেঘু আর কিঞ্জা নিশ্চিত হলো এরা আসলে নতুন বউ তিথি কাজিন বা ভাইদের দল। এবার কিঞ্জা একটু মজা লোটার জন্য মুখে হাত দিয়ে হেসে বলল, উফ, মুরগি ভাগে পাওয়া কি এতটাই সোজা রে ভাই? আগে খাঁটি শিয়াল হয়ে একটা প্রমাণ দেখা দেখি। ঠিক তখনই তন্ময় নামে একটা ছেলে, যে এতক্ষণে বেগে মেঘের দিকে পলকহীন চোখে তাকিয়েছিল, সে এক পা এগিয়ে এসে বেশ ডানের সাথে বলল, কি যে বলেন বিয়ান, আপনি শুধু একবার অনুমতি দিয়েই দেখেন। আপনার পাশে থাকা ওই পাইটার ব্লু সারারা পরা বেয়ানকে নিয়ে চম্পট দিতে আমি এই মুহূর্তে এক পায়ে খাড়া। তন্ময়ের এমন সরাসরি লাইন মায়ার ডং দেখে মেঘলা চরম বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। সে তড়িপিয়ে উঠে বলল, এক পায়ে তো শুধু তাল গাছ দাঁড়িয়ে থাকে, তা ভাই সাহেব আপনি কি কোনো জীবন্ত তাল গাছ? তন্ময় এবার মেঘের একটু কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলল, আপনার মতো এমন একখানা সুন্দরী বেয়ান পেলে আমি তাল গাছ কেন, মাকাল গাছ হতেও এক পায়ে রাজি। বলেই তন্ময় মেঘুকে লক্ষ্য করে আলতো করে একটা চিমটি দিয়ে দিল। কিন্তু চোখ টিপে দিয়ে সে যেমন খুশিতে ডকবক হয়ে মেঘের মাথার ওপর দিয়ে সামনের দিকে তাকালো, অমনি তার পুরো শরীরের রক্ত যেন এক সেকেন্ডের জন্য হিম হয়ে জমে বরফ হয়ে গেল। সামনে ফুট স্থল পিয়ালের আড়ালে এক হাত পকেটে পুড়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং মেজর অঙ্কুশ। তার সেই শান্ত কিন্তু রক্তলাল জ্বলন্ত চোখ সরাসরি গিয়ে বেঁধেছে তন্ময়ের ওপর। অঙ্কুশ কোনো কথা না বলল না, কেবল অন্তত ধীর গতিতে নিজের হাত দুটো আঙুল দিয়ে তার নিজের চোখের দিকে ইশারা করল। তারপর সেই আঙুল তন্ময়ের দিকে তাকালো। তার চোখের দিকে সেই ভয়ঙ্কর চাউনি আর চোয়ালের কঠোরতায় স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল তার ভিতরেতে নীরবতা হুঙ্কার। এই মুরগি আমরা পার্সোনাল শিকার। এদিকে যদি আর একবারও চোখ টিপে দিয়েছিস তবে তোর ওই শিয়ালগিরি একটানে বের করে পিঠে বাঁশ খেরিয়ে দিব। মেজর অঙ্কুশ সেই সাক্ষাৎ জমদূরের মতো ইশারা আর ভাগের চাউনি দেখে তন্ময়ের পেটের ভিতর ভয়ে চুটে মোচড় দিয়ে উঠল। ডিফারেন্সের মেজর এই রূপ দেখে কার বাপের সাধ্য সেখানে দাঁড়িয়ে থাকে। তন্ময় থতমত খেয়ে শুকনো ডুব গিলে মুহূর্তের মধ্যেই নিজের সুর বদলে ফেলল। সে পাশে থাকা বাকি দুই বন্ধুর শার্টের কলার চেপে ধরে বাঁকা হেসে বলল, এই ভাই এদিকে আয় তো, জলদি আয়, একটু কাজ আছে, চল চল। বলে বন্ধুদের প্রায় টেনে হিঁচড়ে সে বিয়েবাড়ির ভিতরের মাধ্যমে হারিয়ে গেল। ওদের এইভাবে হঠাৎ ঝড়ের গতিতে কেটে পড়া দেখে মেঘু আর কিঞ্জা পুরো আকাশ থেকে পড়ল। কিঞ্জা হা হয়ে চারপাশে তাকিয়ে বলল, কি হলো এটা? ওরা এমন কুকুরের মতো লেজ গুটিয়ে পালালো কেন? মেঘু ওদের পালানোর আসল কারণ টের পায়নি, কারণ মেজর ততক্ষণে আবার পিলারের আড়ালে আত্মগমন করেছে। মেঘু তার সরাসরি সারারার ওড়নাটা ঠিক করতে করতে চরম বিরক্ত নিয়ে মাথা নাড়িয়ে বলল, বাদ দে তো আপু, খুব নাকি শিয়াল হয়ে মুরগি ধরতে এসেছিল? ফুহ, এক ধমকে হাওয়া আছে। বাতে জমকালে অনুষ্ঠান শেষে নতুন বর কনে নিরপার তিথি বিদায় নিয়ে চলে গিয়েছে। নিয়ম অনুযায়ী বিয়ের প্রথমবার নতুন বউকে কিছুদিন নিজের বাপের বাড়িতে কাটাতে হয়, সেটাই তাদের নিয়ম। মেহমানরাও একে একে বিদায় নিয়েছে। একটু আগে সেই গিজগিজে কুলুহরপূর্ণ মেজর বাড়িটা এখন প্রায় খা খা করছে। হাতে গোনা কয়েকজন ছাড়া বাড়িতে আর কেউ নেই। চারদিকে এই নিঝুম সুযোগটা হাতছাড়া করলো না মেঘু। সে গুটি গুটি পায়ে পিছনে উঠানের এক কোণে থাকা বিশাল বড় আম গাছটার নিচে এসে দাঁড়ালো। দুহাত কোমরে রেখে ঠোঁটের ওপর তর্জনী আঙুল চেপে গম্ভীর মনোযোগ দিয়ে গাছের ডালপালা
বিন্যাস তো দেখতে লাগলো ঠিক করে। কোন দিক দিয়ে পা বাড়ালে তরতর করে উপরে উঠা যাবে। গাছে উঠবে বলে সে মাত্র 20 মিনিট আগে তার শখের জামা কাপড় আর ভারী সাজগোজ ধুয়ে মুছে সাফ করে ফেলেছে। একটা আরামদায়ক আনামিলেকা গোল জামা পরেই নিয়েছে ও, যাতে হাত পা ছড়িয়ে ডালপালাতে কোনো অসুবিধা না হয়। গাছের গুড়িতে একটা থাপ্পড় মেরে মেঘা নিজের মনে এক বিদ্যুৎ ঘটে আমন্ত্রণ উড়ে দিল। ছু ছু কলে কুত্তার গো, যা মেঘ তাড়াতাড়ি গাছে উঠে পড়। সেইভাবে সেই কাজ। নিজের অনালিকা জামার ওড়নাটা টেনে কোমরে শক্ত করে গিরে দিল সে। শরীরের এমনিতেও হালকা পাতলা, তাই বানরের মতো ক্ষিপ্ত গাছে উঠতেই মেঘও একদম সময় লাগলো না। চোখের পলকে সে তরতর করে উঠে গিয়েছে গাছের মগডালের কাছাকাছি। একটা বেশ শক্ত চওড়া ডালের ওপর জাকিয়ে বসলো। তারপর চারপাশে উকিঝুঁকি মেরে একে একে 3টা বড় বড় আগাছা পাকা আম পেড়ে ফেললো। ডালের ওপর 2 পা ঝুলিয়ে মনের সুখে আমের কামড় বসিয়ে সে নিজের তৈরি করা অদ্ভুত ভুলভাল হিন্দি গান জুড়ল। মেঘও আম খায়, বারবার মজা আয়। পা নাড়িয়ে নাড়িয়ে তার এই আম খাওয়ার দৃশ্যটা কিন্তু নিচ থেকে নয়, দেখা যাচ্ছিল ঠিক 2তলা ছাদের রেলিং থেকে। ছাদে দাঁড়িয়ে নোমানের সাথে জরুরি কথা বলছিল অঙ্কুশ। হুট করে নিচে চোখ পড়তেই মেজরের চোখ জোড়া কপালে উঠে গেল। কোথায় একটা 17-18 বছরের ম্যাচিউর মেয়ে, আর কোথায় অনারিকা জামা ওড়না কোমরে বেঁধে গাছের মগডালে পা ধুলাতে আম খাচ্ছে। মেজর নিচের কপালে হাত দিয়ে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা মেঘের বড় ভাই নোমানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোর বোন গাছের সাথে বাদরের মতো লটকাতে দেখে মনে হচ্ছে ও ক্লাস 6-7-এ পড়ে কোনো স্টুডেন্ট। অঙ্কুশের এমন ভ্যাবাচিকা খাওয়া প্রশ্ন শুনে নোমান একটা বিকলট মার্কা হাসি দিল। সে হাসিতে হাসিতে বলল, হোক বেটা, আমি বোন আগামী বছর এইচএসসি দিবে। অবশ্যই ও বাদরের পূর্ব খালাম্মা। নোমানের মুখে বাদরের পূর্ব খালাম্মা শুনে অঙ্কুশের ভিতরে গোয়েন্দা মনটা চাড়া দিয়ে উঠল। সে মেঘের ব্যাপারে আরও হাড়ি খবর বের করার জন্য নোমানকে হালকা করে একটু খুঁচিয়ে বলল, তো জনাব, আপনার ইন্টারে পড়া বোনের বয়স কত? 10-12 বেটা, ওর বয়স 17। তবে হ্যাঁ, আমার বোন আবার অনেক গুণবতী। অঙ্কুশ এবার ঠোঁটের কোণে বাঁকা হেসে ফুটিয়ে কৌতুক করে বলল, উদাহরণ দাও বর্ষ। বোনের প্রশংসার সুযোগ পেয়ে নোমান এবার আর কোনো রাগ ডাক রাখলো না। সে মেজরের দিকে তাকিয়ে মেঘলার সব লুকানো গুণ গড়গড় করে বলতে শুরু করলো, যেমন আলসেবতী, আকাম্যবতী, ঘুমান্যবতী, কাদুরিবতী, ন্যাকামিবতী, ঝগড়াতিবতী, পরাচন্নী, সব আরও অনেক বর্তি। নোমানের মুখ থেকে মেঘের এত ভর্তি মাখা গুণের বহু শুনে মেজর অঙ্কুশের সেই হুঁশ হারানো দশা হলো। মনে মনে তার ছেড়ে দেওয়া মা কেঁদে বাঁচি অবস্থা। এই যেই মেয়ে ফেক আইডি থেকে হট ছবি পাঠায়, বাসরাতে মারামারি গল্প খুঁজে, সামান্য ধমকে 3বার থাপুস ধুপুস করে অজ্ঞান হয়, আর এখন গাছের চড়ে আম খাচ্ছে, ওর ওপর নোমানের দেওয়া সেই সাধু গুণ। অঙ্কুশ গাছের ডালে পা ধুলাতে থাকা মেঘের দিকে তাকালো। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে এক চরম আতঙ্কে উড়ে উঠল। স্পর্শ আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, ধোঁয়াশা তামাটে কালো আধার। মেঘ, আমাদেরও কিছু আম দেও না রে। নিচ থেকে রাহাতের এমন লোভালু আকুতি শুনে মেঘলার মনে সুখে শেষে মিষ্টির রসটুকু চুষে নিল। মাখ মুখটুকু বাকিয়ে চিবানো দিয়ে সে বেশ আয়েস করে বলল, দিচ্ছি। বলে সে তার চিবানো আয়েসের আমটি একদম টিপ করে নিচে দাঁড়িয়ে থাকা মিথিলা, কিঞ্জা আর আদর রাহাতের দিকে ছুঁড়ে মারল। আটিটা গিয়ে পড়ল রাহাতের পায়ের ঠিক ইঞ্চি খানিকটা দূরে। তা দেখে কিঞ্জা রেগে মেগে আগুন হয়ে চিৎকার করে জুড়ে দিল, ওর মেঘের বাচ্চা মুশুটকে, তোর এত বড় সাহস! আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। নাম বলছি, গাছ থেকে নিচে নাম। মেঘলা মগডালের ওপরে নিজের অনালিকা জামাটা টেনে টুনে বসে বেশ দারুণ করে একটি হাসি দিল। তারপর নিচের দিকে তাকিয়ে মুখ ভেঙচি বলল, দুঃখিত আপু, আমি এখনই বিয়ে হয়নি, তা বাচ্চা তো অনেক দূরের কথা। আমের এতই যদি শখ থাকে তবে কষ্ট করে গাছে এসো, আম পেয়ে যাবে। আর না হয় একটু সুন্দর করে মিষ্টি গলায় বলো, লক্ষ্মী মেঘু, আমাদের কিছু আম পেড়ে দাও না, আমি এখনই পেড়ে দিচ্ছি। মিথিলা এবার 2 কোমরে হাত রেখে তরি পেরে উঠল। মেঘের এই পাকা পাকা কথা শুনে সে চোখ রাঙিয়ে বলল, হয় তুই নিজে ভালোই আম দিবি, না হয় গাছ থেকে নামবি। যদি না নামিস তবে এই আম চললাম বলে ভাইকেই ডাক দিতাম। নোমান ভাইয়াকে শুধু একবার গিয়ে বলবো তুই অনালিকা পরে বানরের মতো ঘাসে উঠেছিস, বাকিটা বড় ভাইয়াই ভালো করে নিবে। নোমান ভাইয়ার নাম শুনেই মেঘ তরটা না ঢাললো। তিথির এই বড় ভাই শব্দটা মেঘের মগজে গিয়ে একটু অদ্ভুত সিগনাল
চিৎকার দিল। তার মনে হলো নোমান ভাইয়া জানা মানেই সে সাক্ষাৎ জম। মেজর আর কানের খবরটাও পৌঁছে যাওয়া। ওই লোকটা জানতে পারলে গাছের চওড়া অপরাতে কঠু মশলাও করে দিতে পারে। ভয়ের চোটে মেঘা গাছের ডাল আঁকড়ে ধরে মৃদু চিৎকার করে উঠল, না 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 থাক, দু পায়ে পারিয়ে ভাইকে ডাকিস না, আমি আম দিচ্ছি তোদের, ভালো ভালো আম দিচ্ছি। মেঘ জলদি তার হাতের নাগালের মধ্যে থাকা এক গোছা আধা পাকা আম পেড়ে টুপটাপ নিচে ফেলে দিল। তার এই এক ধমকে ভর খেয়ে যাওয়া করুণ অবস্থা আর বিড়ালের মতো ছটফটানি ওর ওপর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছিল একজন। ছাদের রেলিংয়ে হাত রেখে নিচে মেঘের এই ভরাট রূপ দেখে মেজর অঙ্কুশ এবার আর নিজের গম্ভীর ভাবটা ধরে রাখতে পারল না। সে মুখ টিপিয়ে এক চিলতি হাসি দিল। মোহনীয় হাসি হাসলো। গাছের ওপরে বাসা সেই চঞ্চল দৃশ্য মেয়েটার দিকে তাকিয়ে তার বুকের ভিতরে এক অদ্ভুত ভালো লাগা মোচড় দিয়ে উঠল। অঙ্কুশ নিজের চিবুকটা হাত দিয়ে ঘষে মনে মনে এক দৃঢ় প্রতিজ্ঞা করে বলল, না আর একদম দেরি করা যাবে না, এই পাগল মেয়েটাকে যত দ্রুত সম্ভব নিজের করে নিতে হবে। ওকে কায়দার বাড়ির কোণে করে আনার সময় হয়ে গিয়েছে। বেশি দেরি করার চরম ঝুঁকির ব্যাপার। চারপাশ দিয়ে বড্ড বেশি শিয়াল আনাগোনা শুরু করেছে ওকে খাঁচা থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। তার আগে মেজর কায়দার নিজের শিকার করে ডিয়ারে তুলতে হবে। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।